আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বিগত দিনে অনার্স থার্ড ইয়ার থেকে কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস নিয়ে আলোচনা করতেছিলাম। তো আজকে নতুন একটি বিষয় নিয়ে আবারও তোমাদের মাঝে হাজির হলাম। যারা বিবিএ অনার্স করতেছো ফার্স্ট ইয়ারে, অবশ্য অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট এবং ফিনান্স ডিপার্টমেন্টে আছো, তাদের তো হেল্পফুল হবেই। এছাড়া যারা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী, তাদের জন্য কাজে লাগবে, এবং ইন্টারমিডিয়েট যারা ফার্স্ট ইয়ারে আছো, তাদের জন্য কাজে লাগবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও যদি দেখতে থাকো, তাহলে তোমার অনেক উপকারে আসবে। ঠিক আছে, তো আমি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। এখানে প্রিন্সিপালস অফ ফিন্যান্স সাবজেক্টের নাম, বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং অ্যান্ড ফিন্যান্স। অর্থাৎ আমি আগেই বলেছি, এমন একটি অধ্যায় নিয়ে আমি আলোচনা করব যাতে করে চারটি ডিপার্টমেন্টেরই কাজে লাগে। এখন বিষয়টা কার উপরে আলোচনা করতেছি পরবর্তী পেজে একটু খেয়াল করো। ইভেন এইচএসসিতে যারা আছো, তারা ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং যে দুটো সাবজেক্ট আছে, এর মধ্যে ফার্স্ট যে তোমাদের প্রথম পত্র যাকে বলে ফিনান্স, সেই ফিনান্স থেকে চ্যাপ্টার ক্যাপিটাল বাজেটিং, অর্থাৎ এটা এই অধ্যায়টা যারা বাংলা ভার্সনে আছো তারাও তোমরা ইউজ করতে পারবে। ইভেন যারা ইংলিশ ভার্সনে আছো তাদের জন্য কাজে লাগবে। এখানে আমরা প্রাইমারি ডিসকাশনে যাচ্ছি। এখানে প্রাইমারি ডিসকাশন বলতে আমাদের মূলধন বাজেটিং যে বিষয়টা আছে, সেই মূলধন বাজেটিং বলতে আমরা এমন একটা বিষয়কে বুঝবো যে যারা বিনিয়োগকারী তারা কিন্তু সচরাচর দেখবে যেখানে লাভজনক প্রকল্প থাকে সেই লাভজনক প্রকল্পে বিনিয়োগ করার জন্য আগ্রহ প্রকাশ করবে। এখানে যে কোনো বিজনেস প্রতিষ্ঠানের মালিক, যে কোনো ব্যবসায়ী অথবা যে কোনো ব্যক্তি উদ্যোগে আমরা প্রাথমিকভাবে কিছু টাকা কি করে থাকি, বিনিয়োগ করে থাকি। তো এখানে এই যে কিওয়ার্ডটা আমি দিয়েছি যে এনসিও, নিট ক্যাশ আউটলে, অর্থাৎ যে পরিমাণ টাকা আমার ফার্ম থেকে অথবা বিজনেস প্রতিষ্ঠান থেকে আমরা অন্য কোনো ফার্মে বিনিয়োগ করেছি, অর্থাৎ এই বিনিয়োজিত অর্থকেই আমরা কি বলি, নিট ক্যাশ আউটলে, অর্থাৎ নগদ অর্থের বহির্গমন বলে থাকি। এটাকে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হিসাবে গণ্য করা যাবে। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মানে হচ্ছে তোমার প্রাথমিক বিনিয়োগ, অর্থাৎ নিট ক্যাশ আউটলে যাকে আমি বলছি, এটাকে বিনিয়োগ বললেও ভুল হবে না। ঠিক আছে, এরপরে একটা বিষয় দেখো, এনসিবি মানে হলো নিট ক্যাশ বেনিফিট। নিট ক্যাশ বেনিফিট কাকে বলে? আমরা যে এই যে কারবার প্রতিষ্ঠান পরিচালনা করতেছি, অর্থাৎ বিনিয়োগ করতেছি, তো বিনিয়োজিত অর্থ থেকে তোমার প্রতি বছরে কি পরিমাণ রিটার্ন আসতেছে, যে পরিমাণ টাকা রিটার্ন আসতেছে সেই রিটার্নকৃত টাকাকে আমরা নিট ক্যাশ বেনিফিট বলে থাকি। তবে এক কথায় নিট ক্যাশ বেনিফিটের সংজ্ঞায়ন কিন্তু করা যাবে না, কারণ এর মধ্যে অনেকগুলো ধাপ আছে। যে ধাপগুলো পর্যায়ক্রমে যদি আলোচনা করা হয় তখন তোমরা বুঝতে পারবে যে আসলে নিট ক্যাশ বেনিফিট এটা কি অর্থ বহন করে। তো এখানে
আমরা স্বাভাবিকভাবে তোমাদের বোঝাতে চাচ্ছি যে প্রতিষ্ঠান থেকে যে পরিমাণ টাকা আমরা বিনিয়োগ করতেছি, এই বিনিয়োজিত অর্থ তোমার একটা প্রতিষ্ঠানে অপারেট করার ফলে প্রত্যেক বছর যে আমরা অর্জনটুকু করি, সেই অর্জনটাই হলো নেট ক্যাশ বেনিফিট, অর্থাৎ এটা মুনাফা তুমি বলতে পারো। বাট আমি আগেই বলছি যে নেট ক্যাশ বেনিফিট এটা এক কথায় কিন্তু আসলে শেষ করা যাবে না, এর মধ্যে আরো অনেকগুলো শাখা এবং প্রশাখা আছে, যেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। তো ম্যাথমেটিক্যাল প্রবলেমস এর মধ্যে এটা আমরা যখন ডিসকাস করব, তখন এই ট্রেডিশনাল সিস্টেমের মধ্যে দুইটি পদ্ধতি আছে। একটা হলো পে ব্যাক পিরিয়ড, সংক্ষিপ্তভাবে আমরা বলতে পারি পিবিপি, আর দ্বিতীয়টি হচ্ছে অ্যাভারেজ রেট অফ রিটার্ন অর্থাৎ ARR, অ্যাকাউন্টিং রেট অফ রিটার্নও বলা যাবে। তাহলে ম্যাথমেটিক্যাল প্রবলেমের মধ্যে এই যে ট্রেডিশনাল সিস্টেম, আরেকটা সিস্টেম আছে যেটা আমি এখানে এখনো লিখি নাই, পরবর্তীতে যদি আমি আরো কোনো ভিডিও নিয়ে আসি অবশ্যই সেটা আমি আলোকপাত করব ইনশাল্লাহ। তবে আজকের যে নতুন ভাবে আমি শুরু করতে যাচ্ছি, যারা একেবারেই দুর্বল তারা যদি এই পেব্যাক পিরিয়ড সম্পর্কে আজকের এই লেকচারটি শোনো, মানে শুরু থেকে শেষ অবধি, তাহলে আমার মনে হয় যে পেব্যাক পিরিয়ড সম্পর্কে তোমার একটা ধারণা চলে আসবে। তো সাধারণ কথায় আমরা বলতে পারি যে যে পরিমাণ টাকা আমি কোনো একটা বিনিয়োগকারী প্রতিষ্ঠানে অথবা যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছি, সেই অর্থ আমার কত বছরের মধ্যে ফেরত আসবে, সেই জিনিসটা নির্ণয় করার নামই হচ্ছে পেব্যাক পিরিয়ড। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, ধরে নাও পাশাপাশি দুইটা প্রজেক্ট তোমার সামনে আছে। তো এই দুইটা প্রজেক্টের মধ্যে একটা হতে পারে যে তুমি মুরগির খামারে বিনিয়োগ করেছো, আরেকটা হতে পারে যে মৎস্য চাষে বিনিয়োগ করেছো। তাহলে দেখা গেল যে কোনো একটা ফার্মে আমি 1 লাখ টাকা বিনিয়োগ করেছি, ওই অরিজিনাল টাকাটা ফেরত আসতে আমার 3 বছর সময় লেগেছে। আবার ধরো এই অন্য প্রকল্পে যে টাকা বিনিয়োগ করেছি, সেই বিনিয়োজিত অর্থ ফেরত আসতে আমার 4 বছর সময় লাগলো। এখানে কিন্তু লাভের বিষয়টাকে কনসিডার করা হবে না বা লাভের বিষয়কে বিবেচনায় আনা হবে না, এখানে শুধুমাত্র বিবেচনায় আনা হবে টাইম ফ্যাক্টর, তার মানে কত দ্রুততম সময়ের মধ্যে আমার বিনিয়োজিত অর্থ আমি ফেরত পেয়েছি। তো ভিডিওটা একটু লম্বা হচ্ছে, তো যারা শিক্ষার্থী আছো দ্রুততার সাথে কিন্তু কোনো কিছু আসলে অর্জন করা সম্ভব হয় না। তুমি যে কোনো একটা লার্নিং সিস্টেমের মধ্যে যদি টাইমকে ইনভেস্ট না করো, যদি তোমার সময়কে কাজে না লাগাও, তাহলে কিন্তু সেই অর্জনটা তোমার বৃথা যাবে। হয়তো বা মনে রাখতে পারবে, কিন্তু 2-1 দিনের মধ্যেই ভুলে যাবে। এজন্য ভিডিওটা একটু লম্বা হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তা আমি নেক্সট পেজে যাচ্ছি। তো এখানে একটা টেবিল দিয়েছি, দেখো, টেবিল ফর এনসিও অবলিক এনসিবি। তো এনসিও আমি মাত্রই বললাম নেট ক্যাশ আউটলে, অর্থাৎ যে পরিমাণ টাকা আমি বিনিয়োগ করেছি সেই বিনিয়োজিত অর্থ, আর অবলিকে দিয়েছি এনসিবি নেট ক্যাশ বেনিফিট, অর্থাৎ বিনিয়োগ করার ফলে প্রতি বছর যে অর্থ আমার অর্জিত হয়, সেই অর্জিত অর্থটাকেই আমরা এনসিবি বলছি। তো এটার ব্যাপারে আমি বিস্তারিত টেবিল আকারে আরো আলোচনা করব, ঠিক আছে? তো এখানে একটু খেয়াল করি, প্রজেক্ট নিয়েছি দুটো, একটা হচ্ছে এ প্রজেক্ট আর একটা হলো বি প্রজেক্ট। এখানে দেখো ইয়ার, তো জিরো পিরিয়ড আছে, পরের বছর জিরো পিরিয়ড বলতে আমরা শুরুতে, অর্থাৎ বিগিনিং অফ দ্য ইয়ার। তো বিগিনিং অফ দ্য ইয়ার যে পরিমাণ টাকা আমরা ইনভেস্ট করেছি,
হুইচ মানি ইনভেস্টেড টু দ্য ফার্ম। তো এই ফার্মের জন্য 50,000 টাকা, এই যে ব্র্যাকেটে আছে তার মানে বোঝা যাচ্ছে 50,000 টাকা চলে গেছে। আবার বি ফার্মের জন্য আমরা 80,000 টাকা কি করেছি, বিনিয়োগ করেছি, যার কারণে ব্র্যাকেট দেওয়া হয়েছে। এখন দেখো যে বিনিয়োগের পরের যে বছরগুলো আছে, 1 বছর 2 বছর, মানে প্রথম বছর, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম, এই যে 5টি বছর আছে, এই 5টি বছরের মধ্যে দেখো এই প্রজেক্টে আমি প্রথম বছরে 10,000 টাকা রিটার্ন পেয়েছি, দ্বিতীয় বছরে কি লেখা আছে, ডু, তৃতীয় বছরে ডু, চতুর্থ বছরে ডু এবং পঞ্চম বছরে ডু। তার মানে হলো যে দ্বিতীয় বছরেও 10,000 টাকাই পেয়েছি, তৃতীয় বছরেও 10,000, তার মানে প্রথম থেকে শেষ অবধি প্রত্যেক বছর 10,000 টাকা আমার অর্জিত হয়েছে। এখন প্রশ্ন হলো যে যেখানে তোমার ইকুয়াল টাকা ফেরত আসবে সেই ক্ষেত্রে কিন্তু সূত্রটা এক ধরনের হবে, আবার যে ক্ষেত্রে আলাদা টাকা আসবে সেখানে কিন্তু অন্যভাবে সূত্র সেটিং করা হবে। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম বছরে 20,000, তার পরের বছর 35,000, এখানে 23,000, 10,000 এবং 5,000, তার মানে প্রত্যেক বছরের ইনকামের মধ্যে বা প্রত্যেক বছরের নগদ অর্থের আগমনের মধ্যে একটা ভেরিয়েশন আছে। আর প্রথম যে আমার প্রকল্পটা ছিল সেই প্রকল্পের মধ্যে কিন্তু কোনো ভেরিয়েশন নেই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা দেখব যে পাশাপাশি দুইটা প্রজেক্ট যদি থাকে, যে প্রজেক্টের টাকা প্রত্যেক বছর ইকুয়ালি ফেরত আসবে তখন এক ধরনের সূত্র অ্যাপ্লাই করব, আর যখন দেখবা প্রত্যেক বছর টাকা অসমান হবে তখন কিন্তু আমরা ভিন্ন একটা সূত্র অ্যাপ্লাই করব। ঠিক আছে? তো এখানে আমি শুধুমাত্র যেহেতু ওপেনিং লেকচার ওই জন্য আমি বেশি কিছু নিচ্ছি না, ক্যালকুলেট বলছি পেব্যাক পিরিয়ড, অর্থাৎ বিনিয়োগ ফেরতকাল সময় পদ্ধতিতে আমাকে নির্ণয় করতে হবে পেব্যাক পিরিয়ড। অর্থাৎ এই যে দুইটা প্রজেক্টে আমরা টাকা বিনিয়োগ করেছি, দুই প্রজেক্টের টাকা আমার কবে নাগাদ ফেরত এসেছে, এই প্রজেক্টের টাকা আমি কবে নাগাদ পেয়েছি, আবার বি প্রজেক্টের টাকা আমি কয় বছর পরে পেয়েছি, এই যে সময়টা নির্ধারণ করা মানে ডিটারমিনেশন অফ টাইম, সেটাই হচ্ছে আসলে পেব্যাক পিরিয়ডের রুলস। ঠিক আছে? তা আমরা নেক্সট পেজে যাচ্ছি। দেখো পেব্যাক পিরিয়ড, এই যে এখানে পিএ তার মানে প্রজেক্ট এ, এখানে প্রজেক্ট 1ও লিখতে পারতাম, সমস্যা ছিল না। এই ক্ষেত্রে যে সূত্রটা আমি প্রয়োগ করেছি নিট ক্যাশ আউটলে, আর নিচে হচ্ছে নিট ক্যাশ বেনিফিট। তো নিট ক্যাশ আউটলে তুমি জানো প্রথম প্রকল্পে আমি 50,000 টাকা বিনিয়োগ করেছিলাম আর প্রত্যেক বছর আমি 10,000 টাকা রিটার্ন পেয়েছি। সুতরাং 50,000 টাকাকে 10,000 টাকা দিয়ে যদি আমি ভাগ করি 5 ইয়ার চলে আসে, অর্থাৎ প্রথম প্রকল্পের বা এই প্রকল্পের টাকা ফেরত আসতে আমাদের 5 বছর সময় লেগেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি প্রথম প্রকল্পের বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। আমি আবারও রিভিউ করছি, যারা দুর্বল স্টুডেন্ট আছো, যে নিট ক্যাশ আউটলে যা আছে, নিট ক্যাশ আউটলেটকে এই নিট ক্যাশ বেনিফিট দ্বারা ভাগ করলে যে ইয়ারটা আমরা পাবো সেই ইয়ারটাই হচ্ছে আসলে পেব্যাক পিরিয়ডের ইয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে? আমি নেক্সট পেজে চলে যাচ্ছি। এখানে খেয়াল করো প্রজেক্ট বির ক্ষেত্রে পেব্যাক পিরিয়ডটা আমি নির্ণয় করব। তো এখানে কি আছে দেখো, ইয়ার আছে 1 2 3 4 5। ঠিক আছে? এনসিবি মানে নিট ক্যাশ বেনিফিট, প্রথম বছর আমি পেয়েছি 20,000, দ্বিতীয় বছর পেয়েছি 35,000, তৃতীয় বছরে 23, তারপরে 10, তারপরে 5। এখানে একটা জিনিস লেখা আছে সিএনসিবি। শিক্ষার্থীবৃন্দ,
এই সি মানে হচ্ছে আসলে কিউমিউলেটিভ, দ্যাট মিন্স ক্রমযোজিত গণসংখ্যা যাকে বলে বা ক্রমযোজন যাকে বলে, অর্থাৎ এক বছরের টাকার সাথে আরেক বছরের টাকাটা আমরা যোগ করে দেব। তো এখানে তো এনসিবি আছে, এই এনসিবির সাথে আমি প্রত্যেক বছরের টাকাটা কি করব, অ্যাড করব। এখানে খেয়াল করো, প্রথম বছর ছিল কত, 20,000, এই যে লিখলাম 20,000, 20-এর সাথে 35 যোগ করলে 55, 55-র সাথে 23 যোগ করলে 78, 78-এর সাথে 10 যোগ করলে 88, 88-র সাথে 5 যোগ করলে 93। সুতরাং এই হচ্ছে আমার সিএনসিবির যোগফল। ঠিক আছে, তো এখন প্রশ্ন হলো, আমি এই নেক্সট পেজে দেখাচ্ছি। পেব্যাক পিরিয়ড ফর প্রজেক্ট বি, এখানে সূত্রটা একটু খেয়াল করো, এ প্লাস উপরে এনসিও মাইনাস সি নিচে ডি। এখন তোমাদের একটু পরিচয় করে দিচ্ছি। হেয়ার এ মানে হলো 3, এখানে 3 কেন হলো, তার মানে 3 বছরের মধ্যে আমার টোটাল বিনিয়োজিত অর্থের কাছাকাছি অর্থ ফেরত এসেছে, সুতরাং এ কে আমরা মিন করেছি 3 দ্বারা। আর এনসিও তো জানো 80,000 টাকা। সি মানে হলো ওই 3 বছরে কত টাকা আসছে, 78,000 আসছে, এই লিখলাম 78,000 টাকা। ঠিক আছে, আর ডি মানে হলো পরের বছরের ইনকাম, অর্থাৎ 3 বছরের পরে 4th ইয়ারে গিয়ে ইনকাম হয়েছে আমার 10,000 টাকা। তো আমি যেহেতু প্রত্যেকটা আইটেমকে আউটলাইন করে দেখিয়ে ফেলেছি, এখন শুধু এটা এই আইটেমগুলো সূত্রের মধ্যে তুমি সেটিং করবা। তো সূত্রের মধ্যে সেটিং করার পরে একটু দেখো 3 প্লাস 80 থেকে 78 গেলে থাকে 2000, ওই 2000 টাকাকে 10,000 দিয়ে ভাগ করলে 0.20 আসে, তো ইকুয়াল টু 3.20 ইয়ার্স। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি বুঝতে পেরেছো, অর্থাৎ প্রথম প্রকল্পের জন্য আমার পেব্যাক পিরিয়ড আসছে 5 ইয়ার্স, আর দ্বিতীয় প্রকল্পের জন্য পেব্যাক পিরিয়ড আসছে 3.20 ইয়ার্স। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি প্রথম প্রকল্পের তুলনায় দ্বিতীয় প্রকল্পের টাকাটা ফেরত আসতে কম সময় লেগেছে। সুতরাং এখানে যদি তোমার ম্যাথ কমপ্লিট করার পরে কোনো একটা কমেন্ট বা মন্তব্য চায়, তাহলে তুমি বলবে যে যেহেতু দ্বিতীয় প্রকল্পের টাকা তাড়াতাড়ি ফেরত আসে, সুতরাং প্রথম প্রকল্পে অর্থ বিনিয়োগ না করে দ্বিতীয় প্রকল্পে বিনিয়োগ করা উচিত। যারা ইংলিশ ভার্সনে লিখবা তারা বলবা যে সিন্স payback period of project 2 less than that of project 1, so project B is acceptable. Acceptance লিখতে acceptable লিখতে পারো, যেটা তোমার সুবিধা মনে হয় সেটাই লিখবে। নেক্সট পেজে দেখো, আমার মনে হয় যে শেষ করেই ফেলছি। তো তোমাদের কাছে অনুরোধ থাকলো, if it is helpful for you, please like, comment and share. ততক্ষণ পর্যন্ত যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।